আকাশে হালকা মেঘ, হিম বাতাস বইছে বাইরে। আকাশে চলছে মেঘ আর সূর্যি মামার লুকোচুরি খেলা। মেঘকে ফাঁকি দিয়ে ক্ষণে ক্ষণে সূর্যি মামা উকি দিয়েই দিচ্ছেন, আর চারদিকে তার তীক্ষ্ণ রোশনির বিচরণ করছেন। পাখিরা গাছে এক ডালে অলস ভঙ্গিতে বসে গায়ের রোদ মাখছে, আর মাঝে মধ্যে মিষ্টি সুরে গান গাইছে। মাঝে মধ্যে ভেসে আসছে কাকের কর্কশ ডাক। যানবাহনের কোলাহলে ব্যস্ত শহরটি জীবন্ত হয়ে উঠেছে। মানুষ ব্যস্ত ভঙ্গিতে চলাচল করছেন, কিন্তু এদিকে ইহান পড়ে পড়ে ঘুমিয়ে চলেছে। তার মধ্যে কোনো হেলদোল নেই। হুট করেই অ্যালার্মের আওয়াজ কানে আসতেই ইহানের ভুরুকুটি কুঞ্চিত হয়ে যায়, সাথে মুখ ভঙ্গিতে ফুটে ওঠে বিরক্তির ছাপ। ইহান ঘুম জড়ানো চোখে হাতড়ে হাতড়ে মোবাইল খোঁজের বৃথা চেষ্টা করে। অবশেষে এইভাবে মোবাইল না পেয়ে বাধ্য হয়ে তাকে চোখ খুলতে হয়। একরাশ বিরক্তি মুখে টেনে নিয়ে উঠে বসেছে। মাথাটা বেশ ধরেছে, কিন্তু ইহান সেই দিকে ধ্যান না দিয়ে চারদিকে চোখ বুলিয়ে মোবাইলটা খুঁজতে থাকে। অতঃপর টি টেবিলের উপর নজর পড়তেই মোবাইল মহাশয়কে দেখা মিলে। ইহান এবার আড়মোড়া ভেঙে অলস ভঙ্গিতে মোবাইলের দিকে এগিয়ে যায়। মোবাইল হাতে নিয়ে টাইম দেখতেই ওর চোখ চরকাস। 11:30 হচ্ছে। এতক্ষণ সে কিভাবে ঘুমালো কে জানে। মোবাইল অন করতে স্ক্রিনে আরিয়ার মেসেজটি ভেসে ওঠে। ইহান মেসেজটি ওপেন করে, তাতে লেখা, নিশ্চয়ই মাথা ভার হয়ে আছে, তাই না? কিচেনে কফি রাখা আছে, গরম করে খেয়ে নিও। আর টেবিলে নাস্তার সাথে নাপা এক্সট্রাও রাখা আছে। কাল বৃষ্টির মধ্যে ভিজার ফলে রাতে অনেক জ্বর এসেছিল, এখনো থাকতে পারে, তাই খেয়ে নিও। ইহান এবার বুঝতে পারে তার মাথাটা এত ধরে আছে কেন। আস্তে আস্তে তার কাল রাতের কথা মনে পড়ে। কাল সে অতিরিক্ত পরিমাণে বৃষ্টিতে ভিজে ফেলে, যার জন্য শরীরে কাঁপুনি সৃষ্টি হয়। ইহান নিচে আসতে আরিয়া ওকে দেখে নির্বাক হয়ে দাঁড়িয়ে থাকে। কি বলবে বুঝে উঠতে পারেনি। ইহান তখন কিছু না বলে কোনো মতে চেঞ্জ করে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়ে। এরপর আর তার কোনো কিছুই মনে নেই। ইহান এবার ফ্রেশ হয়ে এসে কিচেনে চলে যায়। সেখানে কফি গরম করতে গিয়ে দেখে সাইডে একটা বাটিতে কিছু পরিমাণ পানি রাখা, আর তার মধ্যে রুমালের সাইডে একটি কাপড় ভিজানো অবস্থা পড়ে আছে। এর পাশেই ঔষধের বক্সের কিছুটা অংশ খোলা। ইহান বক্সটি হাতে নিয়ে দেখে তাতে সব দরকারি ঔষধগুলোই রাখা। এর এক কিনারেই একটা থার্মোমিটার উকিঝুঁকি করছে। ইহান সেটা হাতে নিয়ে দেখে থার্মোমিটারে 102-তে স্থির হয়ে বসে আছে। ইহান এবার ভুরু কুচকিয়ে সেদিকে তাকায়। অতঃপর আনমনে স্ত্রীমিত হেসে ওঠে। তার বুঝতে দেরি নেই যে মেয়েটা মধ্যরাত পর্যন্ত তার সেবা করেছে, কিন্তু সে এইসব ব্যাপারে অবগত। সে যে জ্বরের ঘোরে অচেতন হয়েছিল। ইহানের এখন এই নিয়ে কোনো সন্দেহ নেই যে আরিহার মনে ইহানের জন্য চিন্তা আছে। সে কেয়ারস ফর হিম। কিন্তু প্রশ্ন হলো, এই চিন্তা কি ভালোবাসা থেকে নাকি স্ত্রী হওয়ার দায়িত্ব থেকে? রেস্টুরেন্টে একদম শেষ সারিতে বসে আছে পুষ্পিতা। তার মুখে থাকা চুইংগাম চিবানো স্টাইল বলে দিচ্ছে যে বেশ বিরক্ত। ইতিমধ্যে বিরক্তির ছোঁয়া যেন ওর মুখে বিচরণ করতে শুরু করে দিয়েছে। সামনে তীব্র দাঁত বের করে এক ক্যাবলা মার্কা হাসি দিয়েই চলেছে। তীব্রর এমন দাঁত কেলানো হাসি যেন পুষ্পিতার বিরক্তর ভাবটা আরো বাড়িয়ে দিচ্ছে। পুষ্পিতা এবার তিক্ত গলায় বলে, এই ভর দুপুরে এইভাবে ডাকার মানে কি তীব্র? তুমি জানো না কয়েকদিন যাবত অফিসে কাজের কত চাপ। নেহাত এখন লাঞ্চ ব্রেক, তা না হলে বের হওয়া সম্ভবই ছিল না। পুষ্পিতার এমন কড়া কথা শুনেও তীব্রের হাসি পায়নি। তীব্র সে হাসিটা মুখের উপর ঝুলিয়ে রেখে বলে, কাজের এত চাপ নিচ্ছ বলেই তো তোমার এখানে আসতে বলেছিলাম। পুষ্পিতা এবার ভুরুকুটি কুঞ্চিত করে কৌতূহলী কণ্ঠে বলে, মানে? তীব্র এবার হুট করেই পুষ্পিতার সামনে থেকে উঠে গিয়ে ওর পাশে বসে। পুষ্পিতা ভুরু দুটো একবার আরো কুঁচকিয়ে আসে। তীব্র এবার ওর সামনে একটা প্যাকেট ধরে আর ইশারায় বলে তা নিয়ে খুলে দেখতে। পুষ্পিতা কিছুক্ষণ তীব্রর দিকে শান্ত চাহনিতে তাকিয়ে থাকে। তারপর প্যাকেটটা হাতে নিয়ে তা খুলে দেখে। খুলতেই সে তার মধ্যে থেকে
ক্যাডবেরি ডেয়ারি মিল্ক সিল্কের 2টো চকলেট পায়। পুষ্পিতা বিস্মিত চোখে তীব্রের দিকে তাকায়। তীব্র তা দেখে মুচকি হাসি হেসে বলে, কাজের টেস্ট কমানোর বা রিল্যাক্স ফিল করার বেস্ট ওয়ে হচ্ছে চকলেট। আর এইখানে তো আমার পুষ্পরাণী আগে থেকেই চকলেট পাগলে, তাই কাজটা আরেকটু সহজ হয়ে গেল বটে। মুহূর্তে পুষ্পিতার মুখে হাসি ফুটে ওঠে। সে কিছু না বলে তীব্রকে হালকাভাবে জড়িয়ে ধরে আর বলে, সত্যি এটার খুব দরকার ছিল। ফর মি মাইন্ড রিল্যাক্স করার জন্য চকলেট ইজ বেস্ট অপশন, ইউ নো। তীব্র আলতো হাতে ওকে জড়িয়ে ধরে বলে, তাই তো এনে দিলাম, এখন এটা খাও। কিছুক্ষণের মধ্যে তোমার পছন্দের চিজ পাস্তাও আর মিন্টু মৌমিতারাও এসে পড়বে। দেন ইউ উইল ফিল ম্যাচ রিল্যাক্সড। তখন আর কাজের চাপটা এত মনে হবে না। নিজেকে টাইম না দিলে তো অসুস্থ হয়ে পড়বে। তুমি তো আর নিজেকে টাইম দিবে না, তাই তো বান্দা তোমারই খেজমাত কে লিয়ে হাজির হয়। পুষ্পিতা মুচকি হেসে তীব্রর কাঁধে মাথা রেখে চকলেট খেতে খেতে বলে, থ্যাংক ইউ। তীব্র হালকা হেসে বলে, মাই প্লেজার। পুষ্পিতা অতঃপর লাজুক হেসে বলে, সে কি জানে তার মুচকি হাসিটা যে মারাত্মক, তার এই মারাত্মক হাসিতে যে আমি বারবার প্রেমে পড়ে যাই। তীব্র তখন বলে ওঠে, সে কি জানে তার এই লাজুক মুখখানিতে আমি নিজেকে হারাই। পুষ্পিতা আর কিছু না বলে চুপচাপ তীব্রর কাঁধে মুখ লুকায়। তীব্র এইবার পুষ্পিতাকে আর একটু লজ্জা দেওয়ার জন্য বলে, তুমি আমি ফুলের কোলে ফুটবো একসাথে, তোমার আমার দেখা হবে ফুলসজ্জার রাতে। পুষ্পিতা এইটা শুনে পুরো লাল হয়ে যায়। অতঃপর সেই দুই একটা কিল বসিয়ে দেয় তীব্রর বুকে আর বলে, সব সময় এমন লেম মার্কা ডায়লগ। তীব্র এবার অ্যাক্টিং করে বুকে হাত দিয়ে বলে, ইস কি ডেঞ্জারাস মাইরি বাবা, হেতিরে মুই বিয়া করতাম না। পুষ্পিতা এবার হালকা চেঁচিয়ে বলে, তবে রে। অতঃপর দুজন একসাথে হেসে ওঠে। সব সময় মুখে ভালোবাসি বললেই যে সে তোমায় ভালোবাসে তা কিন্তু না। অনেক সময় মুখে ভালোবাসি না বলেও কাজের মাধ্যমে তাকে প্রতিটা মুহূর্তে বুঝিয়ে দেওয়া যায় যে সে তোমায় ভালোবাসে। বুঝিয়ে দেওয়া যায় যে সে তোমায় বুঝে, তোমার সম্পর্কে জানে, কেয়ার করে, আর সে সব সময় তোমার পাশে আছে। ভালোবাসি সবসময় মুখে বলতে হয় না, অনেক সময় তা বুঝে নিতে হয়। অথচ অনেকে এটা বুঝেই না। তাদের ভাষ্যমতে ভালোবাসি মুখে বলা মানেই আসল ভালোবাসা। তা না হলে এটি ভালোবাসা না। শুধুমাত্র মুখে এই ভালোবাসি কথাটা না বলার জন্য তাদের সম্পর্কে ফাটল ধরে যায়, বিচ্ছিন্ন হয়ে যায় দুজন দুই প্রান্তে। বেবি, আজ বাইরে প্রচন্ড রোদ বলে রাহুল নিজের সাথে প্রতিজ্ঞা করে যে আজ যত যাই হোক সে আজ কোনো মতে বাসা থেকে বের হবে না, কিছুতেই না। এই প্রতিজ্ঞায় রাখতে সে ফুল স্পিডে ফ্যান চালিয়ে পড়ে পড়ে ঘুমাচ্ছে, কিন্তু তা যে ঘুরে বালি। হুট করে অর্পির এমন মিষ্টি সুর শুনে ঘুমের মধ্যে ভুরু দুইটি কুঞ্চিত হয়ে আসে। সে ঘুমের ঘোরেই বিড়বিড় করে বলে, এমনি কি কম জ্বালাও যে এখন ঘুমের মধ্যেও ডাইনি রূপে জ্বালাতে চলে আসছো? অর্পি পুরো কথাটা ঠিকভাবে না শুনলেও চেঁচিয়ে উঠে বলে। এই কি বললা? অর্পির চেঁচানোতে রাহুলের ঘুম উড়ে যায় আর চোখ খুলে অর্পাকে দেখতে লাফতে উঠে সে। অতঃপর অপসুস সুরে বলে, তুমি এইখানে এই সময়? অর্পিতা এবার ন্যাকা সুরে বলে, কেন, আমি কি আমার বেবির সাথে দেখা করতে আসতে পারি না? রাহুল এবার মনে মনে বলে, নির্ঘাত কোনো ঘাবলা আছে এই মাইয়ার মনে, আজ কি চলতাছে কে জানে। এত মিষ্টি সুরে যখন ওর মুখ দিয়ে কথা ফুটে তখনই আমার 13টা বাজে। হাল্লা, রক্ষা করো আমায়। অর্পি এবার রাহুলের কাঁধে হালকা ধাক্কা দিয়ে বলে, কোথায় হারিয়ে গেলে বেবি? রাহুল এবার অস্পষ্ট সুরে বলে, কোথাও না। আর তুমি আমার আসবা না তো কে আসবে বলো? মার সাথে দেখা করেছো? অর্পি মিষ্টি হেসে বলে, হ্যাঁ, দেখা করে এসেছি, প্লাস পারমিশনও নিয়ে এসেছি। রাহুল এবার সন্দেহ ভরা দৃষ্টিতে তাকিয়ে বলে, পারমিশন? কিন্তু কিসের? অর্পি এবার মিষ্টি সুরে বলে, আজ তোমায় নিয়ে সিনেমা প্লেক্সে।
মুভি দেখতে যাব, তারপর সেখান থেকে ঈদের শপিং আর খাওয়া দাওয়া করে দেন বাসায় চলে আসব। এবার রাহুলের মাথা ঘুরে যায়। যেখানে আজ সে প্রতিজ্ঞা করেছিল কিছুতেই বাইরে যাবে না, সেখানে অর্পি ওকে এতটা ঘোরাতে চাচ্ছে, তার উপর এত আগে ঈদের শপিং। ও মাই গড, এটা কোনো কথা? রাহুল এবার আমতা আমতা করে বলে। আজকে না গেলে হয় না, দেখ না বাইরে কি রোদ। অর্পি এবার চোখ পিটপিট করে বলে, না হয় না, আজকেই যেতে হবে। আর রোদ তো সবসময়ই থাকে, এতে নতুন কি? আর এমনিও আমি কি তোমার থেকে সবসময় এইসব আবদার করি নাকি? রাহুল এবার বিড়বিড় করে বলে, সপ্তাহে 2 দিন ঘোরাতে নিয়ে যেতে হয়, একদিন মুভি দেখাতে হয়, আর একদিন শপিং করাতে হয়, পুরো মাসে না জানি আরও কত কি। আবার বলে সবসময় নাকি অর্পি এবার বলে, কি বলো বিড়বিড় করে? আর বারবার তুমি কই হারিয়ে যাও বলো তো? রাহুল তখন হতভম্ব হয়ে বলে, না মানে বলছি কি আজকে না গেলে হয় না। অর্পি এবার ন্যাকা কান্না করে বলে, তুমি আমায় একটুও ভালোবাসো না তাই না? তাই তো আমার ছোট আবদারটা রাখতে পারছো না। আই হেট ইউ। রাহুল এবার শটান হয়ে দাঁড়িয়ে পড়ে বলে, কে বলছে ভালোবাসি না? বাসি তো, হ্যাঁ তো ভালোবাসি। এই দেখো এখনই রেডি হচ্ছি, তুমি কিছু আবদার করেছো আর আমি তা না করব? হতেই পারে না। আবদার পূরণ করতে করতে শহীদ হয়ে যাব, তাও তোমার আবদার পূরণ করা ছাড়বো না। এই বলে রাহুল ওয়াশরুমে চলে যায়। আর অর্পি সেদিকে তাকিয়ে ফিক করে হেসে দেয় আর আনমনে বলে, পাগল একটা। সন্ধ্যা কিছুটা নেমে এসেছে। সূর্য মামা ঢেলে পড়েছে পশ্চিম আকাশে। ধীরে ধীরে আকাশে ছেয়ে পড়েছে, সাথেই ঘন ঘন কালো মেঘের আবরণ এসে ভিড় জমাচ্ছে আকাশের বুকে। হালকা বাতাস বইতে শুরু করেছে, যে কোনো সময় ঝড় এসে হানা দিতে পারে, যার ফলে রাস্তাও ধীরে ধীরে ফাঁকা হয়ে আসছে। এমন অবস্থায় রাস্তার একপাশে নীরা দাঁড়িয়ে আছে, বারবার ডান হাত দিয়ে নিজের চশমা ঠিক করছে আর বাঁ হাতের থাকা হাত ঘড়িটির দিকে তাকাচ্ছে। সে কখন উবার বুক করেছিল, সে এখন পর্যন্ত উবারটি আসেনি। ফোন দিলেই বলছে এই তো 10 মিনিট, আর 10 মিনিট, অথচ এই 10 মিনিট করতে করতে প্রায় 40 মিনিট পার হয়ে গেল, কিন্তু মহাশয়ের আসার নামই নেই। এদিকে নীরা থেকে বেশি খানিকটা দূরে একটা চায়ের স্টলে কিছু বখাটের টাইপের ছেলেপেলে আড্ডা দিচ্ছে আর বারবার নীরার দিকে তাকাচ্ছে। নীরা তো যেন ভয় শেষ, এই বুঝি তারা এসে তাকে ঘিরে ধরে। নীরা এবার মনে মনে দোয়া দুরুদ পড়তে শুরু করে আর উবারের অপেক্ষা করতে থাকে। এমন সময় কয়েকটা ছেলেপেলে দাঁড়িয়ে যায়, তা দেখে নীরা আরো কিছু না ভেবে উল্টো পথে হাঁটা দেয়। নীরা বুঝতে পারে কেউ ওর পিছে পিছে আসছে, তাই সে হালকা ঘাড় ঘুরিয়ে দেখে কে। নীরা দেখে সেই ছেলেপেলেগুলো ওর পিছে আসছে। তা দেখে নীরা আরো ভয় পেয়ে যায়। সে নিজের হাঁটার গতি বাড়িয়ে দেয়, কিন্তু তাতে লাভ হয় না। ছেলেপেলেগুলো ওর বেশ কাছে চলে আসে। এমন সময় কোত্থেকে এক ছেলে এসে নীরার এক হাত চেপে ধরে বলে, আরে বেবি, তুমি এইদিকে কোথায় যাচ্ছ? আমি তো গাড়ি ওইদিকে পার করেছি, ওইদিকে চলো তাড়াতাড়ি। তোমাকে বাসায় দিয়ে আবার আমায় পুলিশ স্টেশনে যেতে হবে, তো আর্জেন্ট কাজ পড়েছে। নীরা এবার বিভ্রান্তিতে পড়ে যায় আর মনে মনে বলতে থাকে, এই বেটা বলে কি? আমি এনার বেবি হলাম কিভাবে? আর ইনি আমার বাসা চেনে কিভাবে? আমার বাসা যাওয়ার সাথে পুলিশ স্টেশন আর কাজের সম্পর্ক কি? নীরা এবার বিভ্রান্তি ভরা চাহনিতে সেই ছেলেটির দিকে তাকায়। অতঃপর লোকটি ইশারা করে পাশে তাকাতেই নীরা পাশে তাকিয়ে দেখে সেই ছেলেপেলেগুলো আর নেই। কিন্তু ছেলেগুলো গেল কই? এই মাত্র না ওর পিছে ছিল। লোকটি নীরার হাতটা ছেড়ে দিয়ে বলে, স্যার, ম্যাম আপনার হাতটা এবার ধরার জন্য। সরি ম্যাম, আপনার হাতটা এভাবে ধরার জন্য। আসলে তখন দেখলাম ওই বখাটের ছেলেগুলো আপনাকে ফলো করছে আর আপনি দ্রুত বেগে হাঁটছেন। তখনই বুঝলাম তাদের হয়তো কোনো খারাপ উদ্দেশ্য আছে, তাই আপনাকে সেভ করতে এমন নাটকটা করলাম। পুলিশ স্টেশনের নাম
এই জন্য নিয়েছিলাম, যাতে তারা বুঝে আমি পুলিশের এক লোক। তাই তো ওরা এইটা শোনার সাথে সাথেই দৌড়ে পালায়। এবার নীরার মনের ভয়টা কেটে যায়। সে এবার মুগ্ধ হয়ে লোকটিকে দেখতে থাকে। নীরার ডান হাত দিয়ে নিজের চশমা ঠিক করে বলে, থ্যাংক ইউ। আপনি না থাকলে হয়তো সত্যি আজ আমার সাথে খারাপ কিছু হয়ে যেত। সেই লোকটি হালকা হেসে বলে, মাই প্লেজার। আপনি আমায় অ্যাড্রেসটা বলুন, আপনাকে আমি ড্রপ করে দিচ্ছি। নীরা কিছু বলতে যাবে তার আগেই নীরার ফোন বেজে ওঠে। ফোন হাতে নিতেই দেখে সেই উবারের ড্রাইভার ফোন করেছে। নীরা ফোন তুলে কথা বলেই জানতে পারে যে উবারটি এসে পড়েছে। নীরা তাকে একটু সামনে এগিয়ে আসতে বলে। অতঃপর ফোন রেখে সেই লোকটির দিকে তাকিয়ে বলে, তার দরকার পড়বে না, আমার উবার এসে পড়েছে। অ্যান্ড থ্যাংক ইউ এগেন ফর হেল্পিং মি। লোকটির প্রতি উত্তরে শুধু একটা হাসি দেয়। নীরা মুগ্ধ হয়ে সেই হাসিটি দেখতে থাকে। লোকটির হাসি বেশ মিষ্টি। সাধারণত পুরুষ মানুষদের হাসি কখনোই মিষ্টি হয় না, কেননা পুরুষ জাতির সাথে মিষ্টি শব্দ কেমন যেন বেমানান। কিন্তু এইখানে এই লোকটির হাসি মিষ্টি শব্দ ব্যতীত অন্য সকল শব্দ যেন বেমানান। নীরা কি তাহলে এই লোকটির মিষ্টি হাসির জালে ফেসে যাচ্ছে? কোলে ল্যাপটপ নিয়ে সোফার এক কোণে বসে আছে আরিহা। খুব মনোযোগ সহকারে কাজ করেই চলেছে। ইহান বারবার রুম থেকে উকিঝুঁকি করছে। একবার আরিহার সামনে দিয়ে ঘুরেও এসেছে, কিন্তু বেচারাকে আরিহা পাত্তাই দিল না। এমন এক ভাব নিয়ে বসে রইল যেন এই কাজ ব্যতীত দুনিয়াতে গুরুত্বপূর্ণ কিছুই হতে পারে না। এই একদমই না। একটুর জন্য যদি সে ল্যাপটপ থেকে চোখ সরায় তাহলে যেন মহাভারত অশুদ্ধ হয়ে যাবে। ইয়ান এবার না পেরে আরিয়ার পাশে গিয়ে বসে, কিন্তু কি দিয়ে কথা শুরু করবে তাই বুঝতে পারছে না। তাই আরিয়ার আকর্ষণ নিজের দিকে আনার জন্য হালকা কেসে ওঠে। কাজ হলো না। তাই ইহান এবার আরেকটু জোরে কেসে উঠল। এবার একই অবস্থা। তাই ইহান এবার লাগাতার কাশতেই লাগলো, যেন সে যক্ষা নামক ভয়ঙ্কর রোগে আক্রান্ত, আর এখন এই কাশতে কাশতে শহীদ হয়ে যাবে। আরিয়া মনে হয় এবার একটু খেয়াল করলো, তাই সে ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকিয়ে বলে, ডান দিকে ড্রয়ারে ওষুধের বক্সে এমকাস্ট ট্যাবলেট রাখা আছে। ডিনার করে ওইটা খেয়ে নিও, কাশি কমে যাবে। আর পরের বার এইভাবে বৃষ্টিতে ভেজো না। ইহান এবার অসহায় চোখে আরিয়ার দিকে তাকায়। সে চাইলো কি আর হলো কি, সে তো আরিহার মনোযোগ নিজের দিকে আনতে চেয়েছিল, কিন্তু এইখানে দেখি আরিহা তাকে রোগী বানিয়ে দিল। ইহান এবার স্বাভাবিক হয়ে বলে, এত কি কাজ করো শুনি? তোমার যে একখান কিউট হ্যান্ডসাম বর আছে তা কি ভুলে গিয়েছো? তার দিকে তো দেখি তোমার কোনো খেয়ালই নেই। নিজের বরের দিকে একটু খেয়াল রেখো, তা না হলে কখন কোন রমণী এসে তাকে ফুরুত করে উড়িয়ে নিয়ে যায় তা তো বলা যায় না। ইয়ানের এমন কথায় আরিয়ার ভুরুকুটো কুঞ্চিত হয়ে যায়। সে ল্যাপটপের থেকে মুখ তুলে ইহানের দিকে সূক্ষ্ম চোখে তাকায়, বোঝার চেষ্টা করে হুট করে ইহান এমন কথা বলার মানে কি। আরিয়ার এমন দৃষ্টি দেখে ইহান কিছুটা অপ্রস্তুত হয়ে যায়। সে আমতা করে বলে, কি? আরিয়া সেই আগের ন্যায় সূক্ষ্ম দৃষ্টিতে তাকিয়ে থাকে, তারপর সন্দেহভরা কণ্ঠে বলে, তুমি কি ড্রিঙ্ক করেছো? মানে সব আবল তাবল কি বকছো? ইহান এবার হালকা হেসে বলে, না, আমি কিছু খাইনি। আর আবল তাবল বলছি না তো, সত্যিটাই বলছি। দেখা গেল তুমি কাজে ব্যস্তই হয়ে রইলে, আর এইদিকে কেউ আমায় কিডন্যাপ করে নিয়ে চলে গেল। আরিয়া এবার ইহানের দিক থেকে দৃষ্টি সরিয়ে বলে, জ্বরে মাথা গেছে তোমার, রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো। ইহান এবার আরিয়ার আরেকটু পাশে এসে বসে, তারপর বলে, যদি বলি রুমে যেতে ইচ্ছে করছে না তখন? আরিয়া শান্ত কণ্ঠে বলে, খুলে ছাদে গিয়ে শুয়ে পড়ো। ইহান এবার কিছুটা রেগে যায়। মেয়েটা ওকে পাত্তাই দিচ্ছে না, এইটা কোনো কথা? আগে তো সব সময় ইহানের পিছে বেজে থাকতো, আর তখন ইহান পাত্তা দিত না। এখন যখন ইহান নিজ থেকেই কথা বলার চেষ্টা করছে, এই মেয়েটা কি ভাব নিচ্ছে। ইহান এবার আরিয়ার ল্যাপটপ কেড়ে নিয়ে অফ করে দেয়। ইহানের এমন কাজে আরিয়া কিছুটা অবাকই হয়। সে মোটেও ইহানের কাছ থেকে এমন এক আচরণ আশা করেনি। আরিয়া এবার বিরক্তিকর একটা ভাব নিয়ে ইহানের দিকে তাকায় আর কর্কশ কণ্ঠে বলে, এসব কি ইহান?
এভাবে ল্যাপটপ নেওয়ার মানে কি? ডোন্ট ইউ নো কাজের মধ্যে আমি ডিস্টারবেন্স পছন্দ করি না? ইহান এবার বলে। ডিস্টার্ব করেছি, বেশ করেছি। নিজের বউকে ডিস্টার্ব করছি তাতে তোমার কি? দরকার হলে বস্তা ভরে ভরে ডিস্টার্ব করব, তাতে তোমার এত চলে কেন? ইহানের এমন কথায় আরিয়া আহাম্বক হয়ে যায়। বুঝে উঠতে পারছে ইহানের হলোটা কি। সে বিস্মিত চোখে ইহানের দিকে তাকিয়ে আছে। ইহানের আচরণে কেমন অপরিচিত অপরিচিত ভাব আসছে। আরিয়া এবার চোখ পিটপিট করে বলে। তোমার হয়েছেটা কি আজ? পাগল হলে নাকি? ইহান এবার মুচকি হেসে বলে। পাগল হয়েছে কিনা জানি না, শুধু এতটুকু জানি নিজের বউয়ের প্রেমে পড়েছি, যাকে বলে সাংঘাতিক প্রেম। আরিয়া এবার শান্ত ভঙ্গিতে বলে। এটা প্রেম নাকি প্রতিশোধ? ইহান কিছু বলতে যাবে তার আগেই কলিং বেল বেজে ওঠে। একবার নয়, পরপর 3 বার। আরিয়া এবার ভুরু কুচকিয়ে দরজার দিকে তাকায়। তারপর কি মনে করে চট করে দাঁড়িয়ে দিয়ে দৌড়ে দরজা খুলতে যায়। আরিয়ার এমন কাজে ইহান আহাম্বক বনে যায়। আরিয়া দরজা খুলতেই সেই কাঙ্ক্ষিত চেহারা ভেসে ওঠে। আরিয়া শান্ত চোখে সেই দিকে তাকিয়ে থাকে। ঠোঁটের কোণে হালকা হাসি ফুটে ওঠে। সে কিছু বলার আগেই দরজার অপর পাশ থেকে দাঁড়িয়ে থাকা মানুষটি আরিয়াকে জড়িয়ে ধরে আর মিষ্টি সুরে বলে ওঠে, সারপ্রাইজ। আরিয়া এবার মুচকি হেসে বলে, আই এম নট সারপ্রাইজড। তাই এত খুশি হওয়ার দরকার নেই। সেই ব্যক্তিটি এবার আরিয়াকে ছেড়ে দিয়ে গাল ফুলিয়ে বলে, বোন, কখনো তো আমার খুশির জন্য বলে দে যে তুই সারপ্রাইজড হয়েছিস। এই নিরীহ বাচ্চার উপর একটু তো করুণা কর। আরিয়া এবার শান্ত কণ্ঠে বলে, আরিহা ইজ হার্টলেস, তাই সে আপাতত করুণাটা করতে পারছে না। আপনি অন্যদিকে যান। সে ব্যক্তি এবার রেগে গিয়ে বলে, থাপড়াইয়া গাল দুটো রসগোল্লা বানিয়ে ফেলবো। বেয়াদব মেয়ে কোথাকার, আমার সাথে মশকরা করা হচ্ছে। তুই জানিস আমি কে? আরিয়া এবার শান্ত কণ্ঠে বলে, না, একদমই জানি না। আপনি কে? কে আপনি ভাই? সে এবার চেঁচিয়ে বলে। আরিহা, তোকে তো আমি... আরিয়া হেসে বলে, হয়েছে, আর বলতে হবে না, অনেক হয়েছে। এবার ভেতরে আয়। ব্যক্তিটি ঘরে ঢুকতেই নিবে তখন ইহান দাঁড়িয়ে গিয়ে বলে, আরিহা, একে? ইহানের কণ্ঠ কানে আসতেই আরিয়া আর সেই ব্যক্তিটি ইহানের দিকে তাকায়। আরিয়া ইহানের দিকে তাকিয়ে বলে, তুমি চিনবে না তাই পরিচয় করিয়ে দিচ্ছি। হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড জিসান, এন্ড জিসান হি ইজ মাই হাজবেন্ড ইহান। ইহান এবার সরু দৃষ্টিতে জিসানের দিকে তাকায়। জিসান তা দেখে দাঁত বের করে একটা হাসি দেয়। অতঃপর হুট করে চেঁচিয়ে ওঠে, ও মা গো, মেরা টুরু সতীন। জিসানের এমন কথায় ইহান আহাম্বক বনে যায়। ইহান ফ্যালফ্যাল করে জিসানের দিকে তাকিয়ে আছে। জিসানের কথাটা যে ওর মাথার উপর দিয়ে গিয়েছে তা নিয়ে কোনো সন্দেহ নেই। ইহান এবার অপ্রস্তুত সুরে বলে, সতীন মানে আমাকে কি মেয়ে মনে হয়? ইহানের এমন প্রতিক্রিয়া আর এমন কথা শুনে দেখে আরিহা আর জিসান কতক্ষণ দুজনের মুখ চাওয়াচাওয়ি করে। অতঃপর দুজনেই একই সাথে হেসে ওঠে। আর এবার হাসি মুখে বলে, জিসান, ইউ আর টু মাচ। আসতে না আসতেই ফাজলামি শুরু করে দিয়েছিস। জিসান দাঁত কেলিয়ে বলে, ইহা ফাজলামি না গো, বিবাহিত বালিকা, ইহা শতভাগ সত্য কথা। আর এবার হালকা হেসে বলে, যখন আমার অতি পছন্দের বন্দুকটা দিয়ে গুলি চলবে না তখন বোঝা যাবে এই সত্যিটা কত ভাগ সত্যি হয়। জিসান এবার মুখ কালো করে বলে, তুই আমায় একটুও ভালোবাসিস না, তাই না? থাকবো না আমি তোর সাথে। আবার চলে গেলাম আমি আমার বিলাতের নীড়ে। আরিয়া এবার শান্ত গলায় বলে, দরজা খোলা আছে, তুই যেতে পারিস। আর হ্যাঁ, যাওয়ার আগে দরজাটা লক করে যাস। জিসান এবার এক পা ফেলে বলে, গেলাম, কিন্তু এইবার গেলে কিন্তু আর আসবো না। আরিয়া এবার রান্নাঘরের দিকে যেতে যেতে বলে, না আসলেই আমার সুবিধা, আমার আর কোনো পিছুটান থাকবে না। আর যদি মনে করি সিদ্ধান্ত পরিবর্তন হয়েছে তাহলে নিজের রুমে চলে যা, চাবিটা আমার রুমে পেয়ে যাবি। জিসান এবার মুখ ভার করে বলে, প্রথম কথা, জিসানের একদম পছন্দ হয়নি, তাই আরিয়া ইজ ভেরি ব্যাড। দ্বিতীয় কথা, জিসানের পছন্দ হয়েছে, তাই আরিয়া ইজ কিউটি। ইহান এতক্ষণ হতবাকের মতো তাকিয়ে আছে। প্রথমত আরিয়ার হাসি দেখে থমকে গিয়েছিল। এই প্রথম সে আরিয়াকে মন খুলে হাসতে দেখেছে।
এই হাসিতে কোনো কৃত্রিমের স্পর্শ নেই, শুধু ছিল স্নিগ্ধতা। কিন্তু অতঃপর আরিয়া আর জিসানের কথাবার্তা শুনে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। অতঃপর আরিয়ার ডাকে সে নিজের দৃষ্টি পরিবর্তন করে। আরিয়া ইহানের দিকে এক কাপ কফি এগিয়ে দিয়ে বলে, জিসানের কথাবার্তা কিছুটা এমনই, ওর কথাগুলো নিয়ে এত ভাবার প্রয়োজন নেই। এই বলে আরিয়া ইহানের হাতে কফি ধরিয়ে দিয়ে নিজের ল্যাপটপ নিয়ে রুমে চলে যায়। আর ইহান মনে মনে বলে, তা না হয় না ভাবলাম, কিন্তু আরিহার এমন আচরণ যে আমার কাছে নতুন। পদে পদে আরিহার নতুন নতুন রূপ দেখছি। আচ্ছা, আমি আদৌ আরিয়াকে বুঝতে পেরেছি? ডাইনিং টেবিলে বসে আছে ইহান, পাশে আরিয়া খাবার পরিবেশন করছে। ইহান বারবার আর চোখে আরিয়াকে দেখছে, কিন্তু তাতে আরিয়ার হেলদোল নেই। সে নিজের মতো কাজ করে চলেছে। এমন সময় হুট করে জিসান এসে চেয়ার টেনে বসে পড়েন। তারপর ইহান দিকে তাকিয়ে বলে, বাহ, আমার সতীন দেখি আমাকে রেখেই আগেই খেতে বসে গিয়েছে। তা সতীন মশাই, আমার জন্য একটু অপেক্ষা তো করবেন নাকি? ইহান এবার ভুরুকুটি একত্রিত করে জিসানের দিকে তাকায়। তার কাছে জিসানের প্রত্যেকটা কথা যেন বিরক্তিকর লাগে। ইহান বিরক্তকর একটা ভাব নিয়ে বলে, হোয়াট ইজ সতীন মশাই? আর ছেলেদের কবে থেকে সতীন হওয়া শুরু করলো শুনি? সতীন মেয়েদের হয়, ছেলেদের না। জিসান এবার মাথা চুলকিয়ে আরিয়ার দিকে তাকিয়ে বলে, তাহলে সতীনের মেল ভার্সন কি? ওই আরু, সতীনের মেল ভার্সন কি বলে? আরিয়া এবার সরু চোখে তাকিয়ে বলে, নিজের কাজ নিজে কর, আর এখন বেশি কথা না বলে তাড়াতাড়ি খেয়ে নে, পরে কিন্তু তোর সাথে কথা আছে। অতঃপর জিসান কিছু না বলে চুপচাপ খাওয়ার মন দেয়। ইহানও আর কিছু না বলে খেয়ে নেয়। খাওয়া শেষে আরিয়া সব গুছিয়ে জিসানের রুমে যায়, জিসানের সাথে ওর কিছু কথা আছে বলে। তাই ইহান নিজের রুমে বসে আরিয়ার অপেক্ষা করতে লাগলো। বেশ দেরি হচ্ছিল বলে সে নিজের ল্যাপটপ নিয়ে বসে পড়ে হালকা পাতলা কাজ করার উদ্দেশ্যে। দেখতে দেখতে 2 ঘন্টা পার হয়ে গেল, কিন্তু আরিয়ার আসার নাম গন্ধই নেই। ইহান এবার অস্থির হয়ে ওঠে। আরিয়া এখনো কেন আসছে না তা বুঝে উঠতে পারছে না সে। ইহান এবার নিজের জায়গা ছেড়ে উঠে দাঁড়ায় আর জিসান যে রুমে আছে ওই রুমে যায়। রুমের সামনে গিয়ে দেখে জিসান আরিয়ার সাথে কে যেন কথা বলছে, আর আরিয়া মুচকি মুচকি হাসছে। তা দেখে ইহানের মোটেও ভালো লাগলো না। ইহান এবার বিড়বিড় করতে করতে বলল, এই জন্মে তো ওর মুখে হাসির হও দেখলাম, আর এখন হাসির পুরো স্টিকার যেন মুখের মধ্যে লেগে আছে। ইহান কিছু না বলে হুট করে জিসানের রুমে ঢুকে পড়ে আর আরিয়ার সামনে গিয়ে দাঁড়ায়। ইহানের উপস্থিতি টের পেয়ে আরিয়া মুখ তুলে তাকায়। আরিয়ার মুখের ভঙ্গিতে জিজ্ঞাসক ভাবটি ফুটে ওঠে। ইহান তা দেখে না দেখার ভান করে বলে, ঘুমাবো। ইহানের এমন কথায় আরিয়া ভুরুকুটি কুঞ্চিত করে তাকায় আর বলে, তো ঘুমাও গিয়ে, আমি তো আর তোমায় বেঁধে রাখিনি। ইহান এবার বিরক্তিকর একটা ভাব নিয়ে বলে, ঘুমাবো মানে? আমি একা ঘুমাবো না, তুমিও আমার সাথে ঘুমাবে, চলো। এই বলে ইহান আরিয়াকে এক প্রকার টেনে জিসানের রুম থেকে নিয়ে আসে। রুমে এসে ইহান কিছু না বলে আরিয়াকে বিছানায় বসিয়ে দেয়। অতঃপর লাইট অফ করে আরিয়াকে নিজের বুকে জড়িয়ে ঘুমিয়ে পড়ে। ইহানের এইসব কর্মকাণ্ডে আরিয়ার ভুরু দুটো আরো কুঞ্চিত হয়ে আসে। আরিয়া এবার তিক্ত গলায় বলে, এসব কি হচ্ছে? ইহান ডোন্ট কেয়ার একটা ভাব নিয়ে বলে, ঘুমাচ্ছি, তা তো দেখতেই পারছো। ঘুমাচ্ছ ভালো কথা, কিন্তু আমাকে জড়িয়ে ধরে কেন? এইভাবে তো আমার ছায়াও তোমার সহ্য হয় না। সেখানে আজ তুমি নিজে থেকে তোমার বুকে জায়গা দিচ্ছ। ইহান মুচকি হেসে বলে, নিজেকে আমার বদ অভ্যাসে পরিণত করে বলছো এমন কেন করছি? একটা কথা তো জানোই, বদ অভ্যাস চাইলেও পরিবর্তন করা যায় না। আরিয়া এবার শান্ত কণ্ঠে বলে, তাহলে তো এটাও জানার কথা যে বদ অভ্যাস খুব ভয়ঙ্কর জিনিস। না এটা ছাড়া যায়, না এটাকে আজীবন আঁকড়ে ধরে রাখা যায়। মাঝপথে যখন এটা ছুটে যায় তখন সবচেয়ে বেশি আঘাতপ্রাপ্ত হতে হয়। তাই সাবধান, আপনার বেলায় যাতে এমন না হয়। প্রতি উত্তরে ইহান কিছু বলেনি, শুধু চুপ করেছিল। হয়তো উত্তরে কিছু বলার পায়নি তাই। সময় স্রোতে অতিবাহিত হয়ে চলেছে, এই যেন চোখের পলক ফেলতেই দিন শেষ। সময়ও বড় অদ্ভুত।
একে বোঝা বড় দায়। তাই তো দেখতে দেখতে যে কখন রোজার মাস চলে আসলো বোঝাই গেল না। আজ রমজান মাসের প্রথম দিন, মানে প্রথম রোজা। বাইরের সূর্যের তীক্ষ্ণ রোশনি, ভাসপা গরম ছড়িয়ে পড়েছে চারদিকে। আজকের উত্তাপটাও যেন অনেক বেশি, সকলেই এতে যেন হাঁপিয়ে উঠেছে। সাধারণ প্রতিবারই প্রথম রোজা তুলনামূলক বেশি গরম হয়, কেন তার ব্যাখ্যা কারোরই কাছে জানা নেই। কিন্তু এই গরম যেন রোজাদার ব্যক্তির মধ্যে কোনো প্রভাবই ফেলতে পারে না। যত যাই হোক না কেন, রোজাদার ব্যক্তি কিছুতেই রোজা ভঙ্গ করিতে পারিবে না। আর আরিহার বাসায় সকলের ইফতারের দাওয়াত। আজ আরিহার বাসায় সকলের ইফতারের দাওয়াত, যার জন্য আরিহা সকাল থেকেই ব্যস্ত হয়ে উঠেছে। সকালে রান্নার ঝামেলা নেই বলে ঘরের সব গুছিয়ে নিয়েছে। এরই মধ্যে জিসান বাজারে নিয়ে আসে। আরিহা বাজারগুলো নিয়ে রান্নাঘরে যায় সব ঠিক আছে কিনা তা দেখার জন্য। এদিকে ইহান আর মোড়া ভেঙে মাত্র উঠে বসল। ঘুম এখনো চোখ দুটো ছোট হয়ে আছে। ইহান কোনো মতে ফ্রেশ হয়ে রুম থেকে বেরিয়ে আসে। চারদিকে চোখ বুলিয়ে আরিয়াকে খুঁজতে থাকে। হালকা আওয়াজ কানে ভেসে আসতেই ইহান সতর্ক দৃষ্টিতে তাকায়। অতঃপর আওয়াজটা অনুসরণ করে রান্নাঘরে গিয়ে পৌঁছায়। রান্নাঘরে গিয়ে দেখে জিসান আর আরিহা মিলে সবকিছু গোছাচ্ছে, সাথে টুকিটাকি গল্প করেই চলেছে। হুট করে জিসান অতি মধুর সুরে আরিহাকে ডেকে বলে, আরু বেবি। আরিহা জিনিসপত্র গোছাতে গোছাতে বলে, তোর চিকেন চপ তুই ইফতার টাইমে পেয়ে যাবি। জিসান এবার খুশি হয়ে বলে, আহা, তুমি আমায় কত ভালো করে বুঝিস। তোর মতো করে আমায় কে বুঝবে বল। ইস, কত বছর ধরে তোর হাতের চিকেন চপ খাই না। আরিয়া এবার ভুরু কুঞ্চিত কুঞ্চিত করে বলে, চাপা একটু কম মার, গত বছর যখন লন্ডন গেলাম তখন না তোকে বানিয়ে খাইয়েছিলাম। জিসান এবার দাঁত কেলিয়ে বলে, পেট ভরে কিন্তু মন ভরে না। এই মনটা যে বড্ড বেহায়া। মনটা আজীবনই শুধু তোকে চায়। থরি, তোর হাতের চিকেন চপ চায়। এমন কথা শুনে ইহান বিষম খায়। সাথে আরিহারও। জিসান ইহানের দিকে তাকায়। আরিহা ইহানের কাছে গিয়ে ওর পিঠে হাত বুলে দেয়। জিসান ইহানের দিকে তাকিয়ে বলে, কি গো সতীন মশাই, কে আবার তোমায় ভালোবেসে মনে করলো গো? আরিহা বিরক্তি মাখা চোখে জিসানের দিকে তাকায়। তা দেখে জিসান বলে, আমাকে না কাউয়া ডাকতেছে, আমি গেলাম। এই বলে জিসান দ্রুত কেটে পড়ে। ইহান একবার জিসানের যাওয়ার দিকে আর চোখে তাকিয়ে আরিহার দিকে তাকায়। অতঃপর আরিহার হাত শক্ত করে ধরে বলে, আমি ইফতারে তোমার হাতের কাচ্চি খেতে চাই। এই কথা শুনে আরিয়া কিছুক্ষণ ইহানের দিকে ভুরু কুচকিয়ে তাকিয়ে থাকে। হুট করে এমন আবদার করার মানে খুঁজতে থাকে। আরিয়ার এমন প্রতিক্রিয়া দেখে ইহান বিরক্তিমাখা কণ্ঠে বলে ওঠে, কি পারবা না নাকি? আরিয়া কিছু না বলে দীর্ঘ শ্বাস ফেলে বলে, হয়ে যাবে, এখন রুমে যাও। ইহান এবার খুশি হয়ে আরিয়ার গাল টেনে বলে, কিউট বউটা আমার। এই বলে রুমে চলে যায়। আর আরিয়া বিস্মিত নয়নে ইহানের যাওয়ার দিকে তাকিয়ে থাকে। নিরাবাদে সকলেই এসে পড়েছে। ইহান, জিসান, তীব্র, সোহেল, অর্পি ও রাহুল সকলেই সোফা গোল হয়ে বসে আছে। আরিয়া আর পুষ্পিতার রান্নাঘরের সব গুছিয়ে নিচ্ছে। সোহেল আর ইহানের কথা বলছে। রাহুল আর অর্পি খুনসুটিতে ব্যস্ত। তীব্র আর জিসান দুই এক কথা বলছে, মানে পরিচিত হচ্ছে আর কি। অতঃপর আরিহার ডাকে সকলেই টেবিলে গিয়ে বসে। টেবিলে যেতেই সকলের চোখ চড়ক গাছ। পুরো টেবিলে বিভিন্ন ইফতারের আইটেম দিয়ে ভরা। সকলের মনে একটাই প্রশ্ন, আরিয়া একা হাতে এত কিছু কিভাবে সামলে নিয়েছে। কিন্তু সেটা কেউই প্রকাশ করলো না। এক এক করে সকলেই বসে পড়ল। আজান দিতে 8 মিনিট বাকি। এমন সময় কলিং বেলটা বেজে ওঠে। আরিয়া উঠতে নিলে জিসান হাতের ইশারায় ওকে বসতে বলে আর নিজে যায় দরজা খুলতে। জিসান দরজা খুলতেই এক মায়াবতীর চেহারা ভেসে ওঠে। সেই মায়াবতী আর কেউ নয়, বরং নীরা। নীরা নিচে তাকিয়ে জুতা খুলছে আর বলছে, সরি রে, লেট হয়ে গেল। আসলে রাস্তায় যে জ্যাম, কি আর বলবো। এই বলে উপরে মাথা তুলতেই সে অনাকাঙ্ক্ষিত চেহারা চোখের সামনে ভেসে ওঠে আর সাথে সাথে বুকের বাঁ পাশটা ঢক করে ওঠে।
তার সামনে থাকা ব্যক্তিটি অর্থাৎ জিসান তাকে দেখে হালকা হাসলো। নীরা এবার স্থির দৃষ্টিতে জিসানের দিকে তাকায়। পরনে তার কালো পাঞ্জাবি আর সাদা কুর্তি, চুলগুলো কপালের সামনে ঝুঁকে আছে, আর ঠোঁটের কোণে সে মিষ্টি হাসি। হুট করেই নীরার মনে একটা প্রশ্ন এসে নাড়া দেয় যে এই ব্যক্তিটি এইখানে কি করছে। সাথে সাথে নীরা তার দিকে বিভ্রান্তিমূলক দৃষ্টিতে তাকায়। সে একবার জিসানের দিকে তাকাচ্ছে, আরেকবার দরজার পাশে ঝুলে থাকা আরিহার নামটির দিকে তাকাচ্ছে। বুঝতে পারছে না সে ঠিক বাসায় এসেছে নাকি ভুল করে অন্য কারোর বাসায়। জিসান হয়তো কিছুটা আঁচ করতে পেরে বলে, হোয়াট এ প্লেজেন্ট সারপ্রাইজ, আপনি এখানে? জিসানের এমন কথায় নীরা কিছুটা অপ্রস্তুত হয়ে যায়। সে সীমিত হাসার ব্যর্থ চেষ্টা করে। এরই মাঝে জিসানের দেরি হচ্ছে বলে আরিহা দরজার সামনে এসে পড়ে। নীরাকে দেখে আরিহা বলে ওঠে, দাঁড়িয়ে আছিস কেন, ভেতরে আয়। নীরা এবার আরো বিভ্রান্তিমূলক দৃষ্টিতে তাকায়। একবার জিসানের দিকে তাকাচ্ছে তো আরেকবার আরিহার দিকে। আরিহা তা দেখে বুঝতে পেরে বলে, আপাতত এতটুকু জেনে নাও, ও হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড জিসান। কিছুদিন আগেই লন্ডন থেকে এসেছে, বাকিটা ইফতারের পরে জেনে নিস। নীরা মাথা দুলিয়ে হ্যাঁ সূচক উত্তর দেয় আর ভেতরে ঢুকে পড়ে। ঢুকার সময় সে আর চোখে একবার জিসানের দিকে তাকায়। জিসানের ঠোঁটের কোণে এখনো সেই মিষ্টি হাসিটা স্থির হয়ে আছে। নীরা এবার দ্রুত চোখে সরিয়ে নিয়ে আরিহার পিছু পিছু চলে যায়। ইফতার শেষে সকলে সোফায় গোল হয়ে বসে আছে। এতক্ষণে সকলের কাছে জিসানের পরিচয়টা একদম পরিষ্কার হয়ে যায়, যার ফলে সকলের মাঝে এক ভাব জমে যায়। জিসান আর নীরাও দুজন দুজনের সাথে পরিচিত হয়ে যায়, কিন্তু কোনো এক জড়তার কারণে তাদের মাঝে তেমন কোনো কথাবার্তা এগোয়নি। এখন সকলেই মিলে টুকিটাকি কথা বলতে থাকে। এদিকে নীরা এখনো বিভ্রান্তিমূলক মুখভঙ্গি করে আছে। তার কাছে কয়েকটা জিনিস ধোঁয়াশা। সে আস্তে আস্তে পুষ্পিতাকে খোঁচা মারতে শুরু করে। নীরার এমন করায় পুষ্পিতা ভুরুকুটি কুঞ্চিত করে নীরার দিকে তাকায়, তারপর কর্কশ গলায় বলে, কি? নীরা এবার পিপিলিকা কণ্ঠে বলে, তুই কি জিসানকে আগে থেকেই চিনতিস? পুষ্পিতা দ্বিধাহীন ভাবে বলে, হ্যাঁ। নীরা এবার বিভ্রান্তিকর কণ্ঠে বলে, তাহলে আমি চিনি না কেন? পুষ্পিতা এবার বলে, আরে ডাফার, জিসানের সাথে কি আগে তোর দেখা বা পরিচয় হয়েছে যে তুই চিনবি? আর আরিহাও তো আমাদের জিসানকে কখনো দেখেইনি, শুধু কয়েকবার তার কথা বলেছিল। তো চিনবি কিভাবে গাধি? 1-2 বছর আগে এক কাজে আরিহার বাসায় এসেছিলাম, তখনই জিসানের সাথে আমার পরিচয় হয়। আর তুই তো আরিহার বাসায় তেমন আসোসই না, তার ওপর সে তো কখনো অফিসে আসেইনি, তুই তাকে কখনো দেখিসও নি, বুঝলি? নীরা এবার মাথা দোলায়। পুষ্পিতা এবার পাশ ফিরে তীব্রের সাথে কথা বলতে শুরু করে। পুষ্পিতা আর নীরা বাদে সকলেই চলে যায়। পুষ্পিতা আর নীরা আরিহার সাহায্যের জন্য থেকে যায়। আরিহা নিজের ক্লান্ত শরীর সোফায় এলিয়ে দেয়, চোখ দুটো বন্ধ করে নিজের ক্লান্তি দূর করার চেষ্টা করতে থাকে। বেশ ধকল গেছে আজ ওর ওপর দিয়ে, মাথাটা বেশ ব্যথা করছে, সাথে কেমন ঘুরাচ্ছেও। অন্য পাশে সব গুছিয়ে পুষ্পিতা আর নীরাও চুপচাপ বসে পড়ে। ইহান বসে বসে মোবাইলে গেমস খেলছে। এমন সময় কোথা থেকে জিসান এসে ধপ করে আরিহার পাশে বসে। আরিহা হালকা চোখে তুলে পাশে তাকাতেই দেখে জিসান বসে আছে। জিসান বিনয়ী সুরে বলে, নে প্রেশারের ওষুধটা খেয়ে নে, মাথা ব্যথাটা কমে যাবে। জিসানের এমন কথায় সকলেই ওর দিকে তাকায়। ইহান গেম থেকে চোখ তুলে বিস্মিত নয়নে জিসানের দিকে তাকিয়ে থাকে। আরিয়া মুখ ফিরিয়ে নিয়ে বলে, ইচ্ছে করছে না। হুট করে জিসান কর্কশ কণ্ঠে বলে ওঠে, থাপ্পড় চেরোস একটা? এই বয়সে যে কি ভয়ঙ্কর ধরনের প্রেশার বাঁধিয়েছিস তার কোনো ধারণা আছে? তার উপর ওষুধও ঠিক মতো নিস না, নিজের যত্ন নেওয়া তো দূরেই থাক। এখন চুপচাপ ওষুধটা খা, না হলে আজকে তোর খবর আছে। আরিয়া এবার বিরক্তিকর একটা ভাব নিয়ে ঔষধটা খেয়ে নেয়, আবারও চুপচাপ শুয়ে থাকে। এইসব দেখে ইহান মনে মনে বলতে থাকে, আমার না জানার কথাগুলো জিসান জানে, এমনকি আরিহাকে সবচেয়ে ভালো ওই জানে। আমি কি আদৌ আরিহাকে এত ভালো করে বুঝতে পারবো, জানতে পারবো? এই ভেবেই ইহান এক দীর্ঘশ্বাস নেয় আর চোখে জিসানের দিকে তাকায়। কেন যেন আজ বেশ হিংসে হচ্ছে জিসানের থেকে। আরিহার এত কেয়ার করা,
ওর খেয়াল রাখা ইহানের সহ হচ্ছে না। ইহান চায় আরিয়ার খেয়াল শুধু সে রাখবে, আর কেউ না। কিন্তু কি আদৌ সম্ভব? পুষ্পিতা জিসানের দিকে তাকিয়ে বলে, একমাত্র আপনার কথাই সে শুনে না। আপনার কথা বলতে গেলে আর বাদবাকি আমাদের কারো কথাই গায়ে লাগে না। জিসান প্রতি উত্তরে শুধু হালকা হাসে। বেশ কিছুদিন পর ইহান ঘুমিয়ে আছে। এমন সময় ওর কানে মধুর এক ধ্বনি কানে ভেসে আসে, সম্ভবত কোরআন তেলাওয়াতের আওয়াজ। ধ্বনিটা প্রখর হতেই ইহানের ঘুমের ভাবটা কিছুটা কমে আসে। ইহান হালকা আড়মোড়া ভেঙে উঠে বসে, আর তারপর চোখ কসলাতে কসলাতে চারদিকে তাকায়। তারপর আরিয়াকে দেখে তার চোখ চড়ক গাছ। সে অবিশ্বাস্য নয়নে আরিয়ার দিকে তাকিয়ে থাকে। ইহান ঘুমিয়েছিল। এমন সময় কানে মধুর এক ধ্বনি কানে ভেসে আসে, সম্ভবত কোরআন তেলাওয়াতের আওয়াজ। ধ্বনিটা প্রখর হতেই ইহানের ঘুমের ভাবটা কিছুটা কমে আসে। ইহান হালকা আড়মোড়া ভেঙে উঠে বসে, তারপর চোখ কসলাতে কসলাতে চারদিকে তাকায়। তারপর আরিয়াকে দেখে তার চড়ক গাছ। সে অবিশ্বাস্য নয়নে আরিয়ার দিকে তাকিয়ে থাকে। আরিয়া আজ কালো রঙের একটি কামিজ পরেছে, মাথায় কালো ওড়না জড়ানো। এই প্রথম আরিয়াকে সাদা বাদে অন্য কোনো রং নিজের গায়ে জড়াতে দেখেছে সে। বেশ স্নিগ্ধ লাগছে আরিয়াকে এই কালো রঙে। উজ্জ্বল শ্যামলা মুখটা জলজল করে উঠছে, এক আলাদাই নুরানি ভাব চেহারায় ছেয়ে গিয়েছে। ইহান মুগ্ধ হয়ে আরিয়াকে দেখছে আর কোরআন তেলাওয়াত শুনছে। বেশ কিছুক্ষণ পর আরিয়া তিলাওয়াত শেষে উঠে দাঁড়ায়। পিছে ঘুরে ইহানকে এমন ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে ভুরু কুচকিয়ে সেই দিকে তাকায়, কিন্তু কিছুই বলে না। চুপচাপ কোরআন শরীফটা হাতে নিয়ে বেরিয়ে যায়। আরিয়া বেরিয়ে যেতেই ইহানের ধ্যান ভাঙে। ইহান এইবার দ্রুত ফ্রেশ হয়ে আসে আর রুম থেকে বেরিয়ে যায়। রুমের বাইরে গিয়ে দেখে আরিয়া আর জিসান সোফার রুমে বসে আছে, কিন্তু জিসান আজ সাদা কুর্তি পাঞ্জাবি পরেছে। ইয়ান এইবার ভুরু কুঞ্চিত করে তাকায়। হুট করেই মনে প্রশ্ন জাগ্রত হয়, শুরু করে যে, আজ কি কোনো বিশেষ দিন? দুইজনই চেহারায় এমন বিষণ্ণতা, তার উপর আজ আরিহার ব্যবহার কেমন উগ্র উগ্র লাগছে। কিন্তু ইহান কিছু বলতে যাবে তার আগেই জিসান ওর সামনে এসে দাঁড়ায়। ইহানকে অবাক করে দিয়ে সে ইহানের এক হাত ধরে টেনে রুমে নিয়ে যায়। ইহান বিস্মিত নয়নে জিসানের দিকে তাকিয়ে থাকে, অতঃপর তিক্ত গলায় বলে, ইহান, তাড়াতাড়ি সাদা এক পাঞ্জাবি পরে বাইরে চলে এসো। ইহান এইবার আরো বিস্মিত নয়নে জিসানের দিকে তাকিয়ে থাকে। এই প্রথম জিসান ওর নাম ধরে ডাকছে। এইখানে আসার পর থেকে জিসান কখনো ওকে ওর নাম ধরে ডাকেনি। তাহলে আজ কি হলো? তার উপর জিসান সর্বদাই হাসি খুশি থাকে, ঠোঁটের কোণে সর্বদা একটা হাসি ঝুলে থাকে, কিন্তু আজ তা নেই, বরং মুখে একরাশ কালো মেঘ ছেয়ে আছে। ইহান এবার নিজের কৌতূহল দমিয়ে রাখতে না পেরে বলে ওঠে, আজ কি কোনো বিশেষ দিন জিসান? না মানে আরিহা আর তোমাকে আজ অন্যরকম লাগছে। ইহানের এমন কথায় জিসান সরু চোখে ওর দিকে তাকায়, তারপর এক দীর্ঘ শ্বাস নিয়ে বলে, হ্যাঁ, আজ বিশেষ একদিন, একজনের মৃত্যুবার্ষিকী। ইহান এবার চোখ পিট পিট করে তাকিয়ে বলে, কার? জিসান মুখ ঘুরিয়ে বলে, আমার বাবার। এর চেয়ে বেশি কিছু জিজ্ঞেস করো না, আর না আরিয়ার সাথে আজ কথা বলার চেষ্টা করো। ওর মনের অবস্থা আজ একদমই ভালো না, তাই আজ ওর থেকে দূরেই থেকো, আর এখন চুপচাপ পাঞ্জাবি পরে বেরিয়ে এসো। এই বলে জিসান আর এক মুহূর্ত না দাঁড়িয়ে দূরত্ব পায় সেখান থেকে চলে যায়। ইহান বুঝে উঠতে পারছে না জিসানের আবার সাথে আরিয়ার কিসের নিবিড় সম্পর্ক, যার জন্য আরিয়া আজ সম্পূর্ণ অন্য রূপ ধারণ করেছে। এর পিছে কি কোনো অতীত আছে যা তিক্ততায় ঘেরা? ইহান এইসব ভাবতে ভাবতে রেডি হয়ে বেরিয়ে আসে। বেরিয়ে এসে দেখে রুমে আরিহা নেই। জিসান সোফায় বসে আছে আর তার অপর পাশে দুজন হুজুর ধরনের লোক বসে আছে। পরনে তাদের ধবধবে সাদা পাঞ্জাবি, গাল ভর্তি পাকা দাড়ি আর মাথায় সাদা টুপি। জিসানের ইশারায় ইহান গিয়ে জিসানের পাশে বসে। অতঃপর হুজুর সাহেবগণ দোয়া দুরুদ পড়া শুরু করে। ইহান আর বুঝতে দেরি নেই এইখানে মিলাদ পড়া হচ্ছে। ইহান আর কিছু না ভেবে মিলাদে অংশগ্রহণ করে। মিলাদ শেষ হয়েছে বেশ কিছুক্ষণ হয়েছে। চারদিকের পরিবেশ কেমন থমথমে। ইহান কিছু যে বলবে সেই সাহসটুকু পাচ্ছে না, কেননা আজ জিসান আর আরিয়ার কারোরই মনের অবস্থা তেমন ভালো না।
বেশ কিছুক্ষণের মধ্যেই জিসান আর আরিয়া বেরিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে নেয়। তা দেখে ইহান জিজ্ঞেস করে। কোথায় যাচ্ছ তোমরা? ইহানের প্রশ্নে জিসান আর আরিয়া থমকে দাঁড়ায়। আরিয়া কিছুক্ষণ ইহানের দিকে তাকিয়ে মুখ ঘুরিয়ে নেয়। জিসান তা দেখে বলে, অনাথ আশ্রম আর বৃদ্ধাশ্রম। ইহান এবার চটজলদি বলে ওঠে। আমিও যেতে চাই তোমাদের সাথে। জিসান এবার আর চোখে আরিয়ার দিকে তাকায়। আরিয়া কিছু না বলে হাঁটা দেয়। জিসান তা দেখে এক দীর্ঘ শ্বাস নিয়ে বলে, ওকে, দেন কাম উইথ আস। বিকেল নেমে এসেছে। গোধূলির শেষ প্রহর। সূর্যটাও আস্তে আস্তে পশ্চিম আকাশের অন্তরালে ডুবে যেতে শুরু করেছে। চারপাশে ইফতারের আয়োজন শুরু হয়ে গিয়েছে। রাস্তাঘাটে রোজাদার মানুষরা ইফতার কিনতে ব্যস্ত হয়ে উঠেছে। রাস্তার পাশে কিছু পথিক শিশু সেই দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। চোখে তাদের এক রাশ হতাশা। পেটের খিদে যেন দ্বিগুণ বেড়ে গিয়েছে। বজ্রপাতের ন্যায় বারবার শব্দ করে উঠছে, কিন্তু এই ক্ষুধা নিবারণের যে তাদের টাকা নেই, যার ফলে নীরবে তারা ফেলছে দীর্ঘশ্বাস। কিন্তু এইসব দেখার সময় কার আছে? সকলেই ব্যস্ত নিজেকে নিয়ে ভাবতে। দামি দামি ইফতার কিনে কতক্ষণে এফবিতে পোস্ট দেবে আর ভাব দেখাবে তারা। কিভাবে অন্যদের জানাবে আজ তারা কত ভালো ইফতার করেছে। কেউ যদি কাউকে কিছু দানও করে তাহলে তার একটা ছবি তুলতেও ভুলে না। বাহ, এফবিতে ছবি দিয়ে নিজেকে সমাজে ভালো মানুষ হিসেবে পরিচয় দিতে হবে। কেউ এভাবে ভাবে না যে আজ যা তারা খাচ্ছে তার এক ভাগও কারো ভাগ্যেও জুটে না। অনেকের ইফতার হরেক রকমের ভাজা পোড়া দামি দামি খাবার থাকে না, বরং থাকে শুধু এক গ্লাস পানি আর এক মুঠো মুড়ি। হ্যাঁ, ভাগ্য। আরিয়া আজ অনাথ আশ্রম আর বৃদ্ধাশ্রমে সকলের জন্য ইফতারের আয়োজন করেছে। সবকিছু ঠিকমতো গুছিয়ে দিয়ে সকলের মাঝে কিছু উপহার বিতরণ করে দেয়। বাচ্চারা তো উপহার পেয়ে মহা খুশি। সকল বাচ্চারা এসে জিসান আর আরিয়াকে চাপটে ধরে আর তাদের অসংখ্য ধন্যবাদ জানায়। বৃদ্ধরা করে দেয় দোয়া করার সময় তাদের চোখের কোণে হালকা পানি চিকচিক করছিল, কেননা এসব মানুষদের যে দেখার মতো কেউ নেই। এমনি কি তাদের নিয়ে ভাবারও কারোরই সময় নেই, যার ফলে ঈদের বা কোনো উৎসবের সময় তাদের নতুন জামা পরা হয় না। তারা পুরাতন ছেঁড়া জামা কাপড় পরেই ঈদের খুশি উপভোগ করে। মুখে তাদের থাকে মলিন হাসি। জিসান আরিয়া পাশে দাঁড়িয়ে বলে, ভাগ্যের কি পরিহাস, অনাথ শিশুরা বাবা মা পায় না, আর বাকিরা বাবা মা পেয়েও তাদের ছেড়ে দেয়, ছুঁড়ে ফেলে দেয় রাস্তায়। একদিকে কেউ ভালোবাসার জন্য কাতরায়, আরেকদিকে কেউ ভালোবাসতে না পেরে কাতরায়। কেউ বাচ্চা নেই বলে কাঁদে, আর কেউ বাচ্চা থেকেও নেই বলে কাঁদে। সকলের মধ্যেই এক অপূর্ণতা রয়েই গিয়েছে। এত নিষ্ঠুর কেন এই ভাগ্য জিনিসটা? আরিয়া এবার জিসানের দিকে তাকায়। জিসানের কণ্ঠে এক চাপা কষ্ট স্পষ্ট ফুটে উঠেছে। কথাগুলো বলার সময় ওর গলা ধরে ধরে আসছিল। আরিয়া এবার জিসানের থেকে চোখ সরিয়ে নিয়ে সামনে তাকায়। ইহান সকল বাচ্চাদের সাথে খেলছে, তাদের সাথে মিশার চেষ্টা করছে। বাচ্চারা খুশি মনে খেলছে। আরিয়া এইবার এক দীর্ঘ শ্বাস ফেলে তারপর নিজের সাইড ব্যাগ থেকে একটা কাগজ বের করে জিসানের সামনে ধরে। জিসান তা হাতে পড়তে শুরু করে। পড়ার শেষে ও বিস্মিত চোখে আরিয়ার দিকে তাকায়, তারপর বলে, আর ইউ সিরিয়াস আরু? তুই অনাথ আশ্রম আর বৃদ্ধাশ্রম একত্রিত করছিস? আরিয়া কিছু না বলে শান্ত ভঙ্গিতে দাঁড়িয়ে থাকে। জিসানের ঠোঁটের কোণে এইবার এক মিষ্টি হাসি ফুটে ওঠে। সে বলে, তার মানে বাচ্চারাও এখন বাবা মা বলার জন্য কাউকে পাবে, আর বৃদ্ধারাও কাউকে আঁকড়ে ধরে বাঁচার অবলম্বন পাবে। আচ্ছা, এরাই বুঝবে একে অপরের আসল মর্ম। কিছুটা হলেও তাদের জীবনের অপূর্ণতা দূর হবে। এদের আর কাটতে হবে না আরু। দিস ওয়াজ ইজ ইউর বেস্ট ডিসিশন আরু। আর যদি বাবা বেঁচে থাকতেন তাহলে তিনি আজ তোর উপর গর্বিত হতেন। বাবা ঠিক যেমন চেয়েছিল তুই ঠিক তেমনই হয়েছিস। বাবা মাস্ট বি প্রাউড অফ ইউ।
এ বলে জিসান আরিয়াকে পাশ থেকে জড়িয়ে ধরে। আরিয়া নির্বাকের মতো দাঁড়িয়ে থাকে। অতঃপর সেখান থেকে বেরিয়ে আসে। তা দেখে জিসান আর ইহানও বেরিয়ে আসে। আরিয়া একটা পার্কের শেষ ভাগের একটি বেঞ্চে বসে পড়ে। আরিয়ার মনের মধ্যে চলছে ভয়াবহ এক ঝড়। সে মুখ ফুটে কিছু বলছে না ঠিকই, কিন্তু তার অন্তর যে ভিতরে ভিতরে পুরো ছারখার হয়ে যাচ্ছে। অতীতের তিক্ততা ঘিরে ধরেছে তাকে। কোনো মতে নিজেকে শান্ত করার চেষ্টা করছে সে। দূর থেকে জিসান আর ইহান আরিয়াকে দেখে এগিয়ে যায় ওর দিকে। আরিয়া মাথা নিচু করে বসে আছে। এমন সময় আরিয়া নিজের ওড়নায় টান অনুভব করে। আরিয়া এবার মাথা তুলে তাকিয়ে দেখে 4 থেকে 5 বছর বয়সী একটি বাচ্চা মেয়ে। গায়ে ময়লা ছেঁড়া জামা প্যান্ট, চুলগুলো ধুলার উস্কো খুস্কো হয়ে আছে, শরীরে ময়লা লেগে আছে, নাক দিয়ে হালকা পানি পড়ছে। বাচ্চাটা আরিয়ার ওড়না টানতে টানতে বলে, আপা আপা কিছু খাইতে দেন না, খুব ক্ষুধা লাগছে। বাচ্চাটির কণ্ঠে এক তীব্র অনুরোধ ভেসে ওঠে, চোখে ভেসে ওঠে একরাশ মায়া। আরিয়ার চোখ হুট করেই নরম হয়ে যায়, গলা ধরে আসতে থাকে। আরিয়া এবার কোনো মতে নিজেকে সামলিয়ে বলে, কি খাবে বল? বাচ্চাটা এবার ঠোঁট উল্টিয়ে বলে, যা দেন, পেটে কিছু একটা পড়লেই হলো। আরিয়া তখন বলে, তোর সাথে আর কেউ নেই? বাচ্চাটা বলে, আছে তো, ওইদিকে বাকিরা দাঁড়ায় আছে। আরিয়া এবার বাচ্চাটিকে কোলে তুলে নিয়ে বলে, চল। পেছন থেকে ইহান সবই দেখলো। সে বিস্মিত নয়নে আরিয়ার দিকে তাকিয়ে থাকে। সাধারণত এমন বিধ্বস্ত আর নোংরা বাচ্চার স্পর্শ কেউ পছন্দ করে না, বরং তাকে দেখলেই নাক ছিটকে দূরে সরে দাঁড়ায় আর দূর দূর করে তাড়িয়ে দেয়। ইহানও মাঝে মধ্যে এমনই করে, অথচ আরিয়া নির্দ্বিধায় বাচ্চাটিকে কোলে তুলে নিল। ইহানের কেন জানি নিজের কাছে নিজেরই লজ্জিত বোধ করলো। আরিয়া বাচ্চা মেয়েটির বলা জায়গায় এগিয়ে দেখে বিভিন্ন বয়সী বাচ্চারা রাস্তার পাশে ভিক্ষা করছে। অনেকে রাস্তার পাশে ভাজা ইফতারের দিকে ক্ষুধার্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। মাঝে মধ্যে দুই একটা ঢোক গেছে। কিছু লোক সেখানে দাঁড়িয়ে ইফতার কিনছে। তা দেখে একটা বাচ্চা এগিয়ে যায় আর একজনের সামনে হাত পেতে বলে, আল্লাহর নামে কিছু দেন না, খুব খিদা লাগছে। লোকটি শুনেও না শোনার ভান করে রইল। এবার বাচ্চাটা সেই লোকের পাঞ্জাবি ধরে টান দিতেই সেই লোকটি রেগে উঠে আর তাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে যায়। ধাক্কাটা জোরে হওয়ায় বাচ্চাটা রাস্তায় পড়ে যায় আর তার বা হাতের কনুইটা ছিলে যায়। বাচ্চাটা ছলছল চোখে সেই লোকটির দিকে তাকায়। লোকটি বাচ্চাটার দিকে কোনো ভ্রুক্ষেপ না দিয়ে সে তো ব্যস্ত তার পাঞ্জাবি ছাড়তে। বাচ্চাটি কিছু না বলে নীরবে উঠে দাঁড়িয়ে চোখের জল ফেলতে ফেলতে অন্য বাচ্চাদের সাথে গিয়ে দাঁড়ায়। আরিয়া এবার ওইদিকে এগিয়ে যায়। তারপর নিজের কোল থেকে বাচ্চা মেয়েটিকে নামিয়ে সকলের উদ্দেশ্যে বলে, অনেক ক্ষুধা পেয়েছে বুঝি? সকলেই মাথা নাড়ে। আরিয়া এবার হালকা হেসে বলে, আচ্ছা তাহলে আমার সাথে চল। আরিয়া সকলকে নিয়ে একটি বিরিয়ানি হাউসের সামনে যায়। তারপর সকলকে সিটে বসিয়ে দিয়ে সকলের জন্য বিরিয়ানি অর্ডার দেয়। বাচ্চারা তো খুশিতে লাফিয়ে ওঠে। বিরিয়ানি আসতেই সকলেই হামলে পড়ে তার উপর। সাধারণত এইসব খাবার তাদের ভাগ্যে জুটে না, কেননা তাদের ভাষ্যমতে এগুলো বড়লোকি খাবার, এগুলো তাদের জন্য না। যার জন্যই আজ তারা এই খাবারটি পেয়ে বেশ তৃপ্তি করে খাচ্ছে। আরিয়া খেয়াল করলো একটা মেয়ে খাচ্ছে না, চুপচাপ খাবারের দিকে তাকিয়ে আছে। আরিয়া সেই দিকে এগিয়ে ওই বাচ্চা মেয়েটির সামনে যায়। তারপর তার মাথায় হাত রেখে বলে, খাচ্ছ না কেন? খাবার মজা না বুঝি? মেয়ে মাথা দুলায়, যার অর্থ এই যে খাবার অনেক মজা। আরিয়া এবার কৌতূহলী কণ্ঠে জিজ্ঞেস করে, তাহলে খাচ্ছ না কেন? মেয়েটা এবার ইতস্তত কণ্ঠে বলে, বাড়িতে আব্বা আম্মাও না খায়া আছে, তাদের রাইখা আমি কেমনে একা একা খাই? কথা শুনে সাথে সাথেই সকল বাচ্চারা খাওয়া বন্ধ করে দেয় আর এক একজনের মুখে চাওয়াচাই করতে থাকে। হয়তো তাদের মাথায় এতক্ষণ এই কথা আসেনি বলে। আরিয়া এবার তাদের দিকে তাকিয়ে হালকা হেসে বলে, তোমরা এখন যাও, যাওয়ার সময় তোমাদের বাবা মার জন্য আমি খাবার দিয়েও দেবনি। এবার সকলেই খুশি হয়ে ওঠে।
আর খুশি মনে খেতে শুরু করে। সেই বাচ্চা মেয়েটিও এবার খুশি হয়ে খেতে শুরু করে। আরিয়া স্থির চোখে সকলকে দেখে চলছে। তাদের তৃপ্তি দেখে আরিয়ার মনটা শান্ত হতে থাকে। আরিয়া যখন বিল পে করতে যায় তখন জানতে পারে আগেই বিল পে করা হয়ে গিয়েছে। আরিয়া এবার কৌতূহল নিয়ে জানতে চাইলো কি করেছে। তখন লোকটা হাতের ইশারা একজনকে দেখিয়ে দেয়। আরিয়া সেদিকে তাকিয়ে দেখে ইহান ওর দিকে এগিয়ে আসছে, হাতে তার কয়েকটা ব্যাগ। পিছেই জিসান আরো কিছু ব্যাগ নিয়ে আসছে। ইহান আর জিসান এসেই সকল বাচ্চাগুলোর মাঝে তাদের কেনা কিছু খেলনা আর চকলেট বিলিয়ে দেয়। অতঃপর ইহান আরিয়ার পাশে এসে দাঁড়িয়ে বলে, স্বামীকে স্ত্রীর সকল দায়িত্ব নিতে হয়, কিন্তু তুমি তো আর আমায় পুরো দায়িত্বটা দিবে না, তাই এতে সামান্য ভাগ নেওয়ার ক্ষুদ্র প্রচেষ্টা করলাম। এতদিন তো তুমি একাই করে এলে, এবার না হয় ভাগাভাগি করে সব করি। একটা সুযোগ তো দিতেই পারো, তাই না? আরিয়া কিছু না বলে ইহানের দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে থাকে। উত্তর দিতে গিয়েও দিতে পারছে না সে। কোথাও এক জড়তা এসে বাধা দিচ্ছে, কিন্তু সেটা কি তা আরিয়ার অজানা। আকাশটা আজ বেশ পরিষ্কার। খোলা আকাশে তারাগুলো জ্বলজ্বল করে উঠছে। মাঝে সুতার মতো অতি চিকন একটি চাঁদের রেখা ঘাপটি মেরে বসে আছে। হালকা বাতাস বইছে বাইরে। বাতাসের সাথে তাল মিলিয়ে গাছের পাতাগুলো অলস ভঙ্গিতে নড়ে নড়ে উঠছে। পরিবেশটা একদম নিস্তব্ধ। মাঝে মাঝে নিস্তব্ধতা ভঙ্গ করতেই দূর থেকে একটি কুকুরের ঘেউ ঘেউ করে উঠছে। ছাদের কোণে একটি বেলি ফুলের গাছ চুপচাপ বসে আছে আর চারিদিকটাকে বেলি ফুলের সুগন্ধিতে ছড়িয়ে দিয়েছে। কেমন এক ঘোর লাগা পরিবেশ সৃষ্টি হয়ে উঠেছে। ছাদে অবস্থিত সুইমিং পুলে আরিহা আর জিসান পা ভিজিয়ে বসে আছে। দুজনের হাতেই দুটি সফট ড্রিঙ্কসের বোতল। ক্ষণে ক্ষণে তারা তাতে চুমুক দিচ্ছে। দুজনের মধ্যে পিন পিন নীরবতা। এই নীরবতা পেরিয়ে জিসান আরিয়াকে প্রশ্ন করে ওঠে, একটা কথা জিজ্ঞেস করি আরু? আরিয়া আকাশের পানে তাকিয়ে আনমনে ছোট করে বলে। জিসান এবার এক দীর্ঘশ্বাস নিয়ে বলে, তুই কি ইহানকে ভালোবাসিস? জিসান এবার এক দীর্ঘশ্বাস নিয়ে ইতস্তত সুরে বলে। তুই কি আসলে ইহানকে ভালোবাসিস? জিসানের এমন প্রশ্নে আরিয়া স্থির হয়ে যায়। চোখ দুটো নামিয়ে জিসানের দিকে স্থির করে। অতি শান্ত তার চাহনি। বেশ কিছুক্ষণ এইভাবে তাকিয়ে থেকে এক দীর্ঘশ্বাস নিয়ে সামনে থেকে তাকায়। জিসান এখনো আরিয়ার জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে। অপেক্ষার প্রহর গুনছে যে কখন আরিয়া উত্তরটা দিবে। অবশেষে নীরবতা কাটিয়ে আরিয়া শান্ত কণ্ঠে বলে, হয়তো বাসি, আবার হয়তো বাসি না। জিসান বিস্ময়কর দৃষ্টিতে আরিয়ার দিকে তাকিয়ে থাকে আর বলে, তাহলে ওকে বিয়ে করেছিলি কেন, তাও জোর করে? উদ্দেশ্য কি ছিল? আরিয়া হালকা হেসে বলে, স্বার্থপর হয়ে গিয়েছিলাম তখন। নিজ স্বার্থকেই তখন সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছিলাম। দিন রাত শুধু একটা কথাই পুরো মস্তিষ্ক বয়ে বিচরণ করছিল যে যে কোনো মূল্যেই হোক ইহান নামক ব্যক্তি আমার চাই চাই। কথায় আছে, নিজের মঞ্জিল যখন হাতের মুঠোয় হয় তখন মানুষ উন্মাদ হয়ে যায়। আমার বেলায়ও তাই হয়েছিল। সকল হেদায়েত জ্ঞান ভুলে গিয়েছিলাম, যার জন্য আজ ইহানের জীবনেও অন্ধকার। আমি নামক কালো ছায়াটা ওর জীবনের আলো কেড়ে নিয়েছে, ধীরে ধীরে হ্রাস করে দিচ্ছি ওকে। তাই তো আজ আমি প্রথম অনুতাপের আগুনে জ্বলছি। জিসান মলিন হাসি হেসে বলে, বিয়ে করার সময় কোনো অনুভূতি নিয়ে বিয়েটা করেছিলি শুনি? আরিয়া উদ্দেশ্যহীন চোখে আকাশের পানে তাকিয়ে বলে, কিছুটা আশা, কিছুটা চাওয়া, কিছুটা রাগ, কিছুটা জিদ, এই সকল অনুভূতির সংমিশ্রণ চলছিল তখন। এক্স্যাক্টলি কোন অনুভূতিটা মেইন ছিল তা আমি জানি না, কিন্তু ঘৃণা ছিল না তা জানি। জিসান এক দীর্ঘশ্বাস নিয়ে বলে, বেশিরভাগই কিন্তু ভালোবাসার দিকে ইঙ্গিত করছে, কেননা এইসব ভালোবাসারই কয়েকটি অংশবিশেষ। কিন্তু কথা হচ্ছে, এইগুলো কি এখনো অংশবিশেষ রূপে আছে নাকি ভালোবাসার মিষ্টি রূপে পরিণত হয়েছে? এখন তুই এই বল, ভালোবাসিস ইহানকে? আরিয়া এবার জিসানের দিকে তাকিয়ে বলে, এই প্রশ্নের সঠিক উত্তরটা আমার জানা নেই। এই প্রথম আরিয়া আহমেদের কাছে কোনো প্রশ্নের উত্তর নেই। স্ট্রেঞ্জ, জানিস, এই প্রশ্নটা প্রায়ই আমার মস্তিষ্কে উকি দেয়, কিন্তু এর উত্তরটা মেলে না বলে তাকে মস্তিষ্ক হতে ছুঁড়ে ফেলে দেই। আরিয়ার কথা শুনে জিসান হালকা হেসে বলে,
উত্তরটা তোর পাওয়ার কথাও না। জিসানের এমন কথায় আরিয়ার ভুরু দুটো কুঞ্চিত হয়ে আসে। সে জিজ্ঞাসু দৃষ্টিতে জিসানের দিকে তাকাতে জিসান বলে ওঠে, ভালোবাসা মন থেকে হয়, ওই বা পাশে থাকা হৃদয়টা দিয়ে হয়, মস্তিষ্ক দিয়ে নয়। তুই ইহানকে ভালোবাসিস কিনা তার জবাব শুধুমাত্র তোকে তোর মন বলতে পারবে, মস্তিষ্ক নয়। মস্তিষ্ক ভেবে চিন্তে কথা বলে, কিন্তু মন চিন্তাহীনভাবে উত্তর দেয়। মস্তিষ্ক দ্বিধাগ্রস্ত আর মন দ্বিধাহীন। তাই প্রশ্নটা মনকে কর, মস্তিষ্ককে না। নিজের ডান হাতটা বুকের বা পাশে রাখ, তারপর চোখ বন্ধ করে ভাব তোর অন্তরালে আসলেই কার বাস। দেখবি আপনা আপনি উত্তরটা পেয়ে যাবি। জিসানের এমন কথায় আরিয়া অবিশ্বাস্য চোখে ওর দিকে তাকায়। জিসান চোখের ইশারায় আশ্বস্ত করে আর ওকে এমনটা করতে বলে, কিন্তু তাও আরিয়ার মধ্যে এক দ্বিধাগ্রস্ত ভাব দেখা দিল। আকাশ কুসুম চিন্তা করে আরিয়া আস্তে আস্তে বুকের বাপাশে হাত রাখে, তার চোখ বন্ধ করে। সাথে সাথে ইহানের সাথে দেখা হওয়ার প্রথম দিনটা ওর চোখের সামনে ভেসে ওঠে। আরিয়া দ্রুত চোখ খুলে ফেলে। জিসান তা দেখে হালকা হেসে বলে, উত্তরটা তোর জানা, কিন্তু তাও তুই তার থেকে বারবার মুখ ফিরিয়ে নিচ্ছিস। জানি না নামক বস্তুটিকে এর উপর জোর করে বসিয়ে দিচ্ছিস। কিসের এত জড়তা, কিসের এত সংশয় শুনি? আরিয়া এবার মুখ ঘুরিয়ে নেয়, তারপর কর্কশ গলায় বলে, আমি নিজের অন্ধকার ভরা জীবনে অন্য কাউকে প্রবেশ করতে দিতে পারি না, তার জীবনে অন্ধকার করে দিতে পারি না। নিজের কলঙ্কিত জীবনে অন্যকে কলঙ্কিত করতে চাই না। শেষের কথাগুলো বলার সময় আরিয়ার গলা ধরে আসছিল। জিসান হালকা হেসে আকাশের পানে তাকিয়ে বলে, তুই কিন্তু ইতিমধ্যে তাকে নিজের জীবনের সাথে জড়িয়ে ফেলেছিস। এখন সে তোর অন্তরালে মিশে গেছে। তুই এখন চাইলেও তাকে নিজের কাছ থেকে সরিয়ে দিতে পারবি না, কেননা সে সরবে না। ভালোবেসে ফেলেছে সে তোকে। জিসানের কথায় আরিয়া চমকে ওঠে। সে বিস্মিত নয়নে জিসানের দিকে তাকায়। জিসান দ্বিধাহীন ভাবে বলে, ইয়েস আরু, ইহান ইজ ইন লাভ উইথ ইউ। এই কথা শুনেও আরিয়া কোনো প্রতিক্রিয়া দেখালো না, মুখটা ঘুরিয়ে নিল। জিসানও আর কিছু বলল না। বেশ নীরবতা ছেয়ে যায় এক্স চারদিকে। বেশ কিছুক্ষণ এইভাবে দুজনের মাঝে নিস্তব্ধতা বনে রইল। অতঃপর জিসান নীরবতা কাটিয়ে বলে, ফুপা মানে আজমির আঙ্কেল ফোন করেছিল। এই শোনার সাথে সাথে আরিয়ার মুখভঙ্গি পরিবর্তন হয়ে যায়। বিরক্তিকর একটা ভাব চলে আসে। আরিয়া বিরক্তিকর সুরে বলে, কি বলেছে? জিসান ইতস্তত কণ্ঠে বলে ওঠে, তোকে একবার বাসায় যেতে বলেছে। অনেক রিকোয়েস্ট করছিল আমায় তোকে নিয়ে আসার জন্য। আন্টি। জিসানের কথা শেষ করতে না দিয়েই আরিয়া হুঙ্কার দিয়ে ওঠে, জাস্ট শাট আপ। নাম নিবি না তুই তার, তা না হলে আমি ভুলে যাব তুই আমার জন্য কি। আরিয়ার হুঙ্কারে পুরো পরিবেশটা শিউরে ওঠে। গাছের পাতাগুলো যেন হুঙ্কারে কাঁপছে, পানিতেও কেমন শিহরণ তৈরি হয়ে গিয়েছে। জিসান আরিয়ার এমন হুঙ্কারে অসহায় দৃষ্টিতে আরিয়ার দিকে তাকায়, তারপর ধরা কণ্ঠে বলে, আর কত আরু, আর কত? অতীতের তিক্ততা নিয়ে এইভাবে কতদিন থাকবি? অতীতকে ভুলে সামনে এগোনোর চেষ্টা কর প্লিজ। দেখ, বাবা তোকে আর আমায় একই শিক্ষায় বড় করেছে, কিন্তু তাও আমরা ভিন্ন। আমি হাসিটাকে বেছে নিয়েছি, আর তুই বিষণ্ণতাকে, যার জন্য তুই হার্টলেস হয়ে উঠেছিস। ভুলে যাস না, বাবা কিন্তু আমাদের হার্টলেস বানাননি, বরং শক্ত বানিয়েছিলেন। সব ভুলে আগে এগিয়ে যাওয়া শিখিয়েছিল। তাহলে তুই কেন পারছিস না সব বলতে? আরিয়া এবার ধরা কণ্ঠে বলে, এত সহজে কি সব ভোলা যায়? সেই তিক্ততা পেরিয়ে আসা যায়? যতই অতীত ভুলে এগোতে চাই না কেন, অতীতের তিক্ততা আমায় আবার আঁকড়ে ধরে, পুরো ক্ষত তাজা করে দেয়। ভুলতে পারি না সেই সব কিছু। আর যার জন্য আমি আজ কলঙ্কিত তাকে তো একদমই না। তার জন্য তো ঘৃণা শব্দটা কম মনে হয় আমার কাছে। এর চেয়ে নিকৃষ্ট শব্দ তার কাছে অতি নগণ্য। কলঙ্ক কখনো মুছে যায় না জিসান, বরং সেটি হয়ে ওঠে কলঙ্কিত অধ্যায়, যা চেয়েও ভোলা যায় না। শেষের কথাগুলো বলার সময় আরিহার চোখ চিকচিক করে ওঠে। জিসান এবার আরিহাকে বলে, তাহলে যাকে নিজের অন্তরালে জায়গায় দিয়েছিস তাকে ধরে বাঁচতে শিখ। নতুন করে সব শুরু কর আরু। আচ্ছা, লাইফ হ্যাভ গিভেন ইউ এ সেকেন্ড চান্স। আচ্ছা, ইহানের সাথে নিজের দুনিয়া নিজের মতো সাজা প্লিজ। আরিয়া এবার তার ছেলের হাসি হেসে বলে,
চাইলেই কি সব নতুন করে শুরু করা যায়? আমার অতীত জানলে ইহান কখনো আমার সাথে থাকতে চাইবে না। সব কিছু নতুন করে শুরু করা তো দূরে থাক, সবাই আলোকিত অধ্যায় চায়, কলঙ্কিত অধ্যায় না। সব সময় কিছু পূর্ণতা পায় না। অনেক কিছুই আছে যার পরিহাসী হলো অপূর্ণ রয়ে যাওয়া। আরিহার এমন কথা শুনে জিসান তেতে উঠে বলে, নেগেটিভ কেন ভাবছিস তুই? একবার নিজের ভিতরে অন্যকে প্রবেশ করেই দে না। নিজেকে এক বইয়ের পাতার মতো খুলে রেখেই দেখ না ইহানের সামনে। নিজের মনের মধ্যে দমিয়ে রাখা সুপ্ত কষ্টগুলো বলে দেখোই না। নিজের কষ্টগুলোর মধ্যে ভাগ বসাতে দে ওকে। আমার বিশ্বাস এইসবের পর ইহান তোকে দূরে নয় বরং আগলে নেবে। আমার থেকেও অনেক ভালো বুঝবে তোকে। একটা সুযোগ দে ওকে, আমার জন্য হলেও দে। আরিয়া কিছু না বলে মাথা নিচু করে চুপচাপ বসে থাকে। সেই অতীতের তিক্ততা আবার তাকে হ্রাস করে দিচ্ছে। জিসান বুঝতে পেরে আরিয়াকে ঝাঁঝানো কণ্ঠে বলে, আজকে মন খুলে কাঁদ আরু, কাঁদ। মনের কষ্টগুলো বের হতে দে। আর কত নিজের মধ্যে কষ্টগুলো দমিয়ে রাখবি? কষ্টগুলো তোকে পুড়িয়ে ফেলছে রে। তাই কষ্টগুলোকে বের হতে দে। কেঁদে মন হালকা কর। আজ তোকে কাঁদতেই হবে আরু। আরিয়া এবার না পেরে কেঁদে দেয়। অঝরে পানি গড়িয়ে পড়তে থাকে দুই নয়ন পেয়ে। আজ নিজেকে সামলে রাখা বড্ড দায়ভার হয়ে উঠেছে ওর জন্য। জিসান আরিয়াকে আগলে নিতে গিয়ে দরজার পাশে ইহানকে দেখে থমকে গেল। ইহান আরিয়ার খোঁজে উপরে এসেছিল, কিন্তু উপরে এসে আরিয়াকে কাঁদতে দেখে থমকে গেল। তার জানা মতে আরিয়া কখনো কাঁদে না, তাকে কখনোই কেউই কাঁদতে দেখেনি। ইহান মূর্তির ন্যায় দাঁড়িয়ে আছে। তা দেখে জিসান উঠে গিয়ে ইহানের সামনে দাঁড়ায় আর তাকে আরিয়ার কাছে যেতে বলে। আপাতত তার কাঁদার জন্য একটা কাঁধ খুব প্রয়োজন। জিসান ইহানকে চাপা কণ্ঠে বলে যে, এখন কোনো প্রশ্ন করো না। কালকে সকালে ছাদে এসে আমার সাথে দেখা করো, আমি বুঝিয়ে দেবো তোমায়। আপাতত ওকে একটু আগলে নাও। ইহান কিছু না বলে মাথা দুলিয়ে আরিয়ার কাছে চলে যায়। জিসানও আর দেরি না করে নিচে নেমে যায়। ইহান আরিয়ার পাশে বসে ওকে নিজের বুকে আগলে নেয়। আরিয়া হয়তো এতক্ষণ এমনই এক ভরসা করছিল যার বুকে মাথা রেখে সে একটু কাঁদতে পারবে। ইহান আগলে নিতেই আরিয়া ইহানকে খামচে ধরে আর বিড়বিড় করতে থাকে, কেন হলো আমার সাথে এমন? কেন? কি দোষ ছিল আমার? কেন হলো? কেন? পারছি না আমি এসব সহ্য করতে, পারছি না। কথাগুলো ইহানের কাছে অস্পষ্ট হলেও সে বুঝতে পারছে কোনো কালো অতীত আরিয়াকে তাড়া করে বেড়াচ্ছে, যা আরিয়ার নিজের মধ্যে দমিয়ে রেখেছে। কান্না করতে করতে আরিয়া একসময় ইহানের বুকে ঘুমিয়ে পড়ে। ইহান তা দেখে ওকে কোলে করে রুমে নিয়ে যায়। তারপর অপলক দৃষ্টিতে আরিয়ার দিকে তাকিয়ে থাকে। চোখ দুটো একদম ফুলে গিয়েছে, নাক ও গাল লাল হয়ে আছে, চোখ জোড়া অনবরত কাঁপছে আর ফোঁপাচ্ছে। ইহানের বড্ড মায়া হচ্ছে আরিয়ার জন্য, সাথে নিজের মধ্যে কৌতূহল বাড়ছে আরিয়াকে জানার জন্য। কি এমন কষ্ট আরিয়ার মনের মধ্যে দমিয়ে রেখেছে সে? কি তার অতীত? এইসব ভাবছে আর আরিয়ার মুখপানে তাকিয়ে আছে।